হাজবেন্ডের চোখের আড়ালে বুদ্ধিমতী গৃহিণীরা সংসার খরচের টাকা বাঁচিয়ে কিন্তু খুব সহজেই স্বাবলম্বী হতে পারি। স্বার্থপরের মতো শোনালেও এটাই ঠিক, সব কথা যেমন সবাইকে বলতে নেই, ঠিক তেমনি নিজের একান্ত জমানো কিছু টাকার কথাও কিন্তু সবসময় হাজবেন্ডকে জানাতে নেই। কিছু কথা গোপন রাখাই ভালো, যদি তাতে সংসারের উন্নতি হয়, শান্তি আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই স্টেপ বাই স্টেপ নাস্তা করে একটা একটা কাজ শুরু করে দিয়েছি। তো আজকে ভাবলাম যখন একটু সকালে ঘুম থেকে উঠেছি, আগে রুমগুলো একটু গুছিয়ে নেই, তারপর না হয় রান্নাঘরে যাব রান্নার জন্য। তো এর জন্য কিন্তু আগেই আমি একদম আমার ছোট রুমটাতে চলে এসেছি। এই রুমটাতে কিন্তু বেশি একটা আসা হয় না, যার জন্য তেমন ঝাড়া মোছাও হয় না। তো দেখলাম যে আসলে খাটে অনেকটা ধুলোবালি জমে গেছে, তো ভাবলাম একটু মুছে নেই। তো এর জন্য কিন্তু খাটটা একটু মুছে তারপর কিন্তু খাটটা গুছিয়ে সুন্দরভাবে তারপর ঘরটা ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে। আর বড় ঘরে বা মাঝখানের যে ঘরটা আসলে বেশি সময় থাকা হয়, ওই ঘরটাই বেশি গোছানো হয়। তো বাকি যতটুকু ওই ঘরটা গুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। আসলে রান্নার কাজটা যেহেতু খুব প্রধান একটা কাজ আমার, আর দেখা যায় বেলা একটার মধ্যে রান্না শেষ করতে হয়, এর জন্য কিন্তু রান্নার জন্য আমি খুব বেশি তাড়াহুড়ো করতে থাকি। তো রান্নার পর তারপর দেখা যায় সময় পেলে ঘরগুলো গুছাই, আর যেদিন সকালে উঠি সেদিন কিন্তু আগে ঘরগুলো মোটামুটি গুছিয়ে নেই। তো ঘর গোছানো বলতে আমার কাছে কেন যেন মনে হয় যে বেডশিটটা আসলে টান টান থাকলেই ঘরটা খুব বেশি গোছানো লাগে। আর তারপর চেষ্টা করি যে আলনাটা গোছানোর। আসলে আলনাটা কিন্তু গোছানো রাখতে চাইলেও সবসময় রাখতে পারি না, যেহেতু আলনাটা আমার হাজবেন্ড ব্যবহার করে। তো দেখা যায় কি আলনাটা গোছানোর পর ও যদি একটু অগোছালো করে তাহলে খুব বেশি বিরক্ত হই আমি। আর এর জন্য ও বলে তুমি আলনাটা গোছাবা না। আর এমনই অনেক ভালো লাগা আবার অনেক বিরক্তি নিয়েই কিন্তু আসলে সংসার। দেখা যায় সংসারে থাকতে গেলে আপনার হাজবেন্ডের অনেক কাজে আপনি বিরক্ত হতে পারেন, আবার আপনার অনেক কাজেও আপনার হাজবেন্ড বিরক্ত হতে পারে। আসলে এগুলো সবসময় প্রকাশ করাও যায় না, দেখা যায় এগুলো অ্যাডজাস্ট করেই থাকতে হয়। আবার বাচ্চাদের অনেক কাজেও আপনি বিরক্ত হবেন, দেখা যায় তাদের কাজে বিরক্ত হলে আপনি হয়তোবা একটু বকাবকি করতে পারেন, কিন্তু হাজবেন্ডের কাজে বিরক্ত হলে আসলে তাকে বলা ছাড়া কিছু করার থাকে না। হয়তোবা তাকে আমি বলতে পারি, কিন্তু তার সাথে আসলে এর চেয়ে বেশি কিছু করার আমারও সুযোগ নাই আর তারও সুযোগ নাই। তো যাই হোক, এভাবে কিন্তু আসলে অনেক কাজই একটা সংসারে থাকতে গেলে, শুধু আমার সংসারে না প্রত্যেকটা সংসারেই কম বেশি কিন্তু এমন অনেক কাজই আছে যেটা হাজবেন্ডের পছন্দ হবে না, আবার হাজবেন্ডের অনেক কাজ আপনার পছন্দ হবে না। তো এগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু আসলে সংসারে থাকতে হয়। তো শুরুর দিকে আসলে আমি যখন খুব বেশি টাকা জমাতাম, বা খুব বেশি না যতটুকু পারতাম আর কি টাকা জমাতাম, তখন আমার হাজবেন্ড কিন্তু খুব বিরক্ত হতো। তো সে বলতো তুমি এত টাকা কেন জমাও। তো পরবর্তীতে দেখা যায় গেল কি মানে আমি তাকে একটু আড়াল করেই টাকা জমাতাম। দেখলাম যখন সে আসলে বিরক্ত হচ্ছে বা সে ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, তখন কিন্তু আমি দেখা যায় তাকে আড়াল করেই একটু টাকা জমাতাম, ব্যাংকে রাখতাম। তো তারপর কিন্তু আসলে দেখা যায় ওই টাকাটা যখন একটা বড় অ্যামাউন্ট হয়ে গেল এখন, বা দেখা যায় কোনো বিপদ আপদে কাজে লাগে, তখন কিন্তু সে আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং বলে হ্যাঁ আসলে টাকা জমিয়ে তুমি খুব ভালো করেছো। তো তখন কিন্তু তারপর সে ব্যাপারটা আসলে বুঝতে পারে, আর তারপর কিন্তু আমাকে টাকা জমাতে মাঝে মাঝে হেল্পও করে। তো এমনই আপনি কিন্তু আপনার সব কাজ আপনার হাজবেন্ডের ভালো নাই লাগতে পারে, বা আপনি টাকা জমাবেন ভবিষ্যতের ভাবনা ভেবে বা নিজের ভাবনা ভেবে, তখন আপনার হাজবেন্ডের ভালো নাই লাগতে পারে। তো তখন কিন্তু আসলে আমাদের গৃহিণীদের উচিত কি মানে ব্যাপারটা একটু আড়াল করেই জমানো। যদি দেখা যায় তাতে হাজবেন্ডেরও মন রক্ষা হলো, আবার সংসারেও শান্তি আসা গেল, আবার আপনি নিজেও একটু স্বাবলম্বী হলেন। তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য বললাম যে অনেক কথাই আসলে হাজবেন্ডকে গোপন রাখতে হয়, বা টাকার ব্যাপারে হাজবেন্ড পছন্দ না করলে আপনি ওই ব্যাপারটা একটু আড়াল করেই আসলে
নিজের জন্য বা সংসারের উন্নতির জন্য জমিয়ে যান। আরেকটা ব্যাপার কি, আমাদের দেশের কিন্তু অনেক পুরুষ মানুষ এমন আছেন যারা মনে করেন যে ওয়াইফদের কাছে যদি টাকা থাকে বা ওয়াইফরা যদি খুব বেশি স্বাবলম্বী হয়ে যায় তাহলে হয়তো বা হাজব্যান্ডদের মান্য করবে না বা সংসারে আসলে মানিয়ে গুছিয়ে থাকবে না। তো যদিও তাদের এই ধারণাটা একেবারেই ভুল, তারপরও আসলে আমি আমার অনেক আপুদের কমেন্ট বক্সের কমেন্ট পেয়ে আসলে এরকম ধারণা করলাম। তো এই ধরনের ধারণা যারা করেন তাদের জন্য আসলে তাদের ওয়াইফদের যেহেতু হাজব্যান্ড এরকম ধারণা করে আছেন, চাইলেই কিন্তু আপনারা এই ধারণাটা তাদের বদলাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত যে হাজব্যান্ডকে আসলে একটু আড়াল করেই টাকাটা জমানো। তবে কি একটা যে কোনো নারীর জন্য আমার মনে হয় কি টাকা জমানোটা খুব বেশি জরুরি। দেখা যায় কি যে একজন নারীর হাতে সবসময় কিন্তু টাকা না থাকলে সে খুব অসহায় ফিল করে, আর টাকা সবসময় হাজব্যান্ডের কাছে চাওয়াও কিন্তু যায় না। দেখা যায় কি নিজের হাত খরচের টাকা বা নিজের পছন্দের একটা কিছু কেনার জন্য সবসময় হাজব্যান্ডের কাছে কিন্তু হাত পাততে ভালো লাগে না। আমার তো লাগেই না, দেখা যায় একটা নিজের একটা বিবেকে বাঁধে যে আমি কেন তার কাছে হাত পেতে টাকা নেব। তো অনেকে আবার মনে করেন যে হ্যাঁ এটা আমার অধিকার, হ্যাঁ এটা আমার অধিকার হলেও যতটুকু আমার প্রাপ্য বা যতটুকু দেওয়ার সে নিজে আমাকে সেধে দেবে, আমি কেন তার কাছে হাত পাতবো। আসলে এটা কেন যেন আমার নিজের কাছেই খারাপ লাগে। তো এর জন্য আমি বলি যে হাজব্যান্ডের কাছে সবসময় হাত পেতে টাকা নিতে কিন্তু ভালো লাগে না। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন যে হাজব্যান্ডের আড়ালে হলেও কিছুটা টাকা জমিয়ে রাখতে, সেটা দেখা যায় পরবর্তীতে সংসারের কোনো বড় বিপদে কাজে লাগবে। আর এছাড়াও আপনারা আসলে হাজব্যান্ডের কাছে হাজব্যান্ড দেখা যায় কি অনেক সংসারে কিন্তু সংসার খরচটা পুরোপুরি হাজব্যান্ডরা চালায়, তখন কিন্তু ওয়াইফদের কাছে তারা সংসার খরচের টাকা দেয় না। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আমি দেখি যে আগে শুনতাম বা এখনও অনেকে কিন্তু হাজব্যান্ডের দেখা যায় পকেট মারে। তো এই ব্যাপারটা আসলে আমি কখনো করি নাই, যার জন্য আমার কাছে এই ব্যাপারটা ভালোও লাগে না। তো অনেকে কিন্তু আছে হাজব্যান্ডের পকেট মারে, যদিও হাজব্যান্ডের পকেট মারা কিন্তু আমাদের একটা অধিকারের মধ্যেই পড়ে। তো আপনারা এই ব্যাপারটা করতে পারেন, হাজব্যান্ড আসার পর দেখা যায় হাজব্যান্ডের পকেট থেকে যে যেরকম পকেটে আর কি থাকে 50 টাকা 100 টাকা যেরকম পারেন নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডের কাছে চাওয়া লাগলো না। তো এছাড়াও আমি কিন্তু যেটা করি যে আমি যেহেতু পকেট মারি না, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, আর হাজব্যান্ডের কাছে সবসময় টাকা চাইতেও আমার কাছে ভালো লাগে না। তো এর জন্য আমি যেটা করি যে হাজব্যান্ডের কে দিয়ে সংসারের বিভিন্ন জিনিস আনাই, আর তাকে কিন্তু তারপর টাকাটা দেই না। দেখা যায় তখন বলি এটা তো তোমার সংসারেরই খরচ। তো এভাবে করেও কিন্তু আসলে অনেকটা টাকা সেভ করা যায়। এছাড়াও যখন প্রথম দিকে আসলে সংসার খরচের টাকা আমার কাছে দিত না আমার হাজব্যান্ড, তো তখন কিন্তু একদম প্রথম দিকে আমি বেশ কিছু টাকা জমিয়েছিলাম, আমার বাবার বাড়ি থেকেও দিয়েছিল। আর ওই টাকাগুলো কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র করে রেখেছিলাম, এবং সেটার যে মুনাফার টাকা সেই টাকাটাই কিন্তু আবার জমিয়ে জমিয়ে সেই টাকা দেখা যায় ডাবল টাকা করেছি। তো ডাবল টাকা করার পর আবার সেটার মুনাফা দিয়ে আস্তে আস্তে আরও বেশি টাকা বানিয়েছি আর কি। তো আপনারাও এই কাজটা করতে পারেন, কোনোভাবে যদি 50,000 1 লাখ টাকা জমাতে পারেন কম অল্প অল্প করে হলেও, তো তারপর কিন্তু এই টাকাগুলো যদি আপনারা সঞ্চয়পত্র হিসেবে ইন্টারেস্ট প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে বা ফিক্সড হিসেবে রাখেন, তো ওই টাকাটা কিন্তু একটা সময় দেখা যায় ডাবল টাকা হয়ে যায়। তো এভাবে কিন্তু আসলে নিজেদের অল্প পুঁজিতে অল্প টাকা কিন্তু আপনারা ডাবল করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আসলে সংসারের খরচ থেকে বাঁচিয়ে বা হাজব্যান্ডের থেকে নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাজে আসতে পারে, উপকারে আসতে পারে। যদি কোনো কিছু ভালো লেগে থাকে আমাকে জানাতে পারেন। এছাড়া আপনাদের সাথেও যদি কোনো টিপস থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য খুব ভালো লাগে। যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি লাইক করে আমার সাথে থাকতে পারেন। যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।